নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি 4টের 4 দিক। শুরুতেই যে খবরে নজর রাখবো, জানিয়ে রাখি প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতার করা হয়েছে। তাকে আটক করেছিল কলকাতা পুলিশ এবং জানিয়ে রাখি সন্দেশখালী থানার পুলিশের সহায়তায় এবার তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করেছে সন্দেশখালী থানার পুলিশ। সন্দেশখালী থানার পুলিশ গ্রেফতার করলো নিরাপদ সর্দারকে, অর্থাৎ তৃণমূলের উত্তম সর্দার এবং বিজেপির বিকাশ সিং এর পর এবার নিরাপদ সর্দার সিপিএম এর তাকে গ্রেফতার করলো সন্দেশখালী থানার পুলিশ। উত্তম বিকাশের পর নিরাপদ সর্দার, আমরা জানি এর আগে শিবু হাজরা, আমরা শাহজাহান ঘনিষ্ঠ বলে তাকে জানি, এবং গ্রামবাসীরা অভিযুক্ত করেছে যে শিবু হাজরাকে সে শতাধিক মানুষের নামে এফআইআর করেছিল। এবং আপনাদের জানিয়ে রাখি শিবু হাজরা তার যে এফআইআর এর লিস্ট, তার সেই এফআইআর লিস্টের প্রথমের নাম হচ্ছে এই নিরাপদ সর্দার, সিপিএম এর প্রাক্তন বিধায়ক। আপনাদের জানিয়ে রাখি নিরাপদ সর্দার তাকে গ্রেফতার করেছে সন্দেশখালী থানার পুলিশ। এর আগে কলকাতা পুলিশ তাকে আটক করে সন্দেশখালী থানার পুলিশের সহায়তায়, এবং আজ এই মুহূর্তে যে খবর, নিরাপদ সর্দার তাকে গ্রেফতার করা হলো। কথা বলবো, নিউজ রুমে রয়েছেন আমার সঙ্গে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, যেমনটা আমি বলছিলাম, এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে নিরাপদ সর্দার তাকে কিন্তু আটক করার পর, কলকাতা পুলিশ আটক করার পর এবার কিন্তু সন্দেশখালী থানার পুলিশ তাকে গ্রেফতার করলো। মনে করে দেখলে দেখা যায় যে শিবু হাজরা যে শতাধিক মানুষের নামে এফআইআর করেছিল, যাদের নামে অভিযোগ ছিল, তার সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই নিরাপদ সর্দারকে গ্রেফতার করা হলো। একদমই তোমাকে জানিয়ে রাখবো যে এই নিরাপদ সর্দার তার বাড়িতে আজকে প্রায় সকালে 10টা-11টা নাগাদ 10 থেকে 12 জনের পুলিশ আধিকারিক তারা গিয়ে পৌঁছায় এই নিরাপদ সর্দারের যে ছেলের বাড়ি সেখানে, এবং সেখানে গিয়েই কিন্তু তাকে আটক করে নিয়ে আসা হয় এবং আটক করে এনে প্রায় 4 থেকে 5 ঘন্টা বাঁশদ্রোণী থানায় তাকে বসিয়ে রাখা হয়। তারপরে দুপুর নাগাদ যেটা দেখা যায় যে সন্দেশখালী থানা থেকে আধিকারিকরা আসেন এবং 2:50 গ্রেপ্তার করা হয় এই নিরাপদ সর্দারকে। এবং কি কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, যেমনটা বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্ট থেকে জানা যাচ্ছে যে তার উস্কানিমূলক এবং প্ররোচনা এবং তাছাড়াও অবৈধ জমায়েত সহ একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, এবং তাছাড়াও যে একাধিক অভিযোগ রয়েছে সেই ভিত্তিতেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এখানেই শেষ নয়, যেটা দেখা যাচ্ছে যে আজকে যখন তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল সন্দেশখালী থানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এই নিরাপদকে, সেই সময় কিন্তু রীতিমতো যারা সিপিএম এর যারা সমর্থকরা ছিলেন বা যারা সেখানকার যারা উচ্চপদস্থরা যারা ছিলেন, তারা কিন্তু রীতিমতো সেখানে বিক্ষোভ দেখাচ্ছিল এবং সকাল থেকেই সেই বিক্ষোভ চলছিল। যখন থেকে এই নিরাপদ সর্দারকে আনা হয় তখন থেকেই কিন্তু লাগাতার বিক্ষোভ চলছিল, এবং যেটা দেখা যাচ্ছিল যে তাদের একটাই মূলত দাবি যে যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ তাদেরকে কেন গ্রেপ্তার করছে না সন্দেশখালী থানার পুলিশ, এবং তারা ছাড়া যে যার রিয়া, যেমনটা তুমি বলছিলে যে প্রথমেই আমরা যেটা বলছিলাম যে সন্দেশখালী থানার পুলিশ তার সহায়তায় কিন্তু কলকাতা পুলিশ আটক করেছিল এই নিরাপদ সর্দারকে, এবং পাশাপাশি যেটা জানা যাচ্ছে এখন কিন্তু সন্দেশখালী থানার পুলিশের হেফাজতেই কিন্তু রয়েবে এই নিরাপদ সর্দার। একদমই দেখো, এই নিরাপদ সর্দার সে কিন্তু ইতিমধ্যেই সন্দেশখালী থানার পুলিশ তাকে নিয়ে গিয়েছে এবং আজকে কিন্তু তাদের হেফাজতেই থাকবে, এবং খুব সম্ভবত আগামীকাল তাকে প্রডিউস করা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কিন্তু তার আগে তোমাকে জানিয়ে রাখবো যে হারে বিক্ষোভ দেখানো হচ্ছে, এবং সিপিএম এর তরফ থেকে ইতিমধ্যেই বলা হয়েছে যে বিভিন্ন থানায় বিভিন্ন ব্লকে তারা কিন্তু আজ থেকেই তারা এই অ্যাজিটেশন দেখাতে শুরু করবে। কারণ হচ্ছে যে নিরাপদ সর্দারকে কেন গ্রেপ্তার করা হলো। এই জায়গা থেকে তোমার কাছে আমার একটা প্রশ্ন, নিখোঁজ শিবু হাজরা
মূল অভিযুক্ত শাহজাহান শেখ, তার ঘনিষ্ঠ উত্তম সর্দার, তাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। কিন্তু এই যে শিবু হাজরা, তার কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। শতাধিক যে মানুষের নামে এফআইআর করেছে এই শিবু হাজরা, তারই এফআইআর এর প্রথম তালিকায় কিন্তু, অর্থাৎ তারই অভিযোগের ভিত্তিতে। সেক্ষেত্রে শিবু হাজরা সম্পর্কে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, শিবু হাজরা, শিবপ্রসাদ হাজরা, তাকে এখনো অবধি তার ট্রেসই পাওয়া যায়নি। যেমনটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, যে পুলিশ তাকে খুঁজছে কিন্তু কোনোভাবে তার ট্রেস পাওয়া যায়নি। এবং সেখান থেকেই এই নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করার পর যে প্রশ্ন উঠেছে যে নিরাপদ সর্দার এই শিবপ্রসাদের যে অভিযোগ হয়েছিল তার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে নেওয়া হলো, কিন্তু গ্রামবাসীরা যার বিরুদ্ধে অভিযোগ করছে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে বামেরা। এবং সেখান থেকেই দেখা যাচ্ছে যে গ্রামবাসীরা যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছিল, যে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ দুজন, একটি হচ্ছে উত্তম সর্দার এবং অপরটি হচ্ছে শিবপ্রসাদ, এই দুজনের মধ্যে থেকে একজনকে, উত্তম সর্দারকে গ্রেপ্তার করেছে বসিরহাট। কিন্তু তার পরেই যেটা দেখা যাচ্ছে যে শিবপ্রসাদ, সে গ্রেপ্তার হয়নি, কিন্তু উল্টে এই যে নিরাপদ সর্দার, তার অভিযোগের ভিত্তিতে এই নিরাপদ সর্দার, তাকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে। এবং এই নিয়ে রীতিমতো কিন্তু জলঘোলা হচ্ছে। এবং যেটা দেখা গিয়েছে যে গতকালকে উত্তম সর্দার এবং বিকাশ সিংকে গ্রেপ্তার করেছিল, আজকে তাদের কোর্টে প্রডিউস করা হয়েছে। এবং বাকি রয়েছে নিরাপদ সর্দার, যাকে আজকে 2:50 মিনিটে গ্রেপ্তার করা হয়েছে, তাকেও কিন্তু আগামীকাল কোর্টে প্রডিউস করা হবে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং নেক্সট কি পদক্ষেপ হয় বসিরহাটে, অর্থাৎ পুলিশ ডিস্ট্রিক্টের সন্দেশখালী থানার, সেটাই কিন্তু এখন দেখার। একদমই, ধন্যবাদ রিয়া। কথা বললাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। অর্থাৎ যেমনটা জানা যাচ্ছে যে সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার, তাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার করেছে সন্দেশখালী থানার পুলিশ। আর এর আগে আপনাদের দেখাচ্ছিলাম বাঁশদ্রোণী থানার ছবিটা, কারণ কিছুক্ষণ আগে এই বাঁশদ্রোণী থানায় বিক্ষোভ দেখান সিপিএম এর নেতা কর্মীরা। এবং তাদের যেটা বক্তব্য ছিল, তাদের যেটা অভিযোগ ছিল যে এই যে নিরাপদ সর্দার, তাকে যে কলকাতা পুলিশ আটক করলো, কোনো নোটিশ ছিল না তাদের কাছে, অর্থাৎ বিনা নোটিশেই তাকে আটক করা হয়েছে। এবং এই মুহূর্তে বাঁশদ্রোণী থানার সামনে থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। চলে যাব শুভ্রজিতের কাছে। শুভ্রজিৎ, এর আগে যখন তোমার সাথে কথা হচ্ছিল দুপুরবেলা, যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন সিপিএম এর নেতা কর্মীরা, তারা যেটা বলছিলেন যে নোটিশ ছাড়াই কলকাতা পুলিশ আটক করে এই নিরাপদ সর্দারকে এবং অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে, নইলে তারা আইনি পদক্ষেপ নেবেন। এখন তারা কি বলছেন? বিক্ষোভকারীরা এখনো কি থানার সামনে রয়েছেন? যদি থাকেন তারা কি বলছেন? কারণ এবার তো নিরাপদ সর্দারকে অ্যারেস্ট করা হলো, গ্রেফতার করা হলো। শুভ্রজিৎ, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? আমার যেটা বক্তব্য, এর আগে তুমি যে ছবি দেখাচ্ছিলে, যে খবর তুমি আমাদের জানাচ্ছিলে, বাঁশদ্রোণী থানা, সেখানে সিপিএম এর নেতা কর্মীরা তারা জমা হয়েছিলেন এবং জমায়েত করে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। কেন না, তাদের যেটা দাবি ছিল, তাদের যেটা অভিযোগ ছিল যে এই নিরাপদ সর্দার তিনি নির্দোষ এবং তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। নোটিশ ছাড়াই পুলিশ আটক করেছে তাকে এবং তাকে বাড়ি থেকে তুলে আনা হয়েছে, যেখানে তিনি রাজ্য কমিটির যে বৈঠক, সেই বৈঠকের যোগদানের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সব মিলিয়ে বিক্ষোভকারীরা এই মুহূর্তে কি বলছেন তার গ্রেফতারির পর? দেখো, একেবারেই প্রথমে তোমায় জানিয়ে রাখবো, সকাল থেকেই কিন্তু বাঁশদ্রোণী থানা এলাকায়, মূলত বাঁশদ্রোণী থানা এলাকায় যে বাড়িতে তিনি বাড়ি ভাড়া থাকতেন, অর্থাৎ বাঁশদ্রোণী থানা এলাকায় সিপিআইএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার, তিনি একটি বাড়ি ভাড়া থাকতেন। এবং তার স্ত্রীর অভিযোগ যে বিনা নোটিশে, তার স্ত্রী সহ তার দলের, অর্থাৎ সিপিআইএমের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে বিনা নোটিশে কিন্তু প্রাক্তন বিধায়ক, সিপিআইএমের প্রাক্তন বিধায়ক, তাকে কিন্তু আটক করে নিয়ে আসে বাঁশদ্রোণী থানা। এবং তারপর থেকেই কিন্তু উত্তেজনা সৃষ্টি হয় বাঁশদ্রোণী থানায়। বাঁশদ্রোণী থানায় কিন্তু বিক্ষোভ দেখায় সিপিআইএমের যারা কর্মী সমর্থক রয়েছে তারা। এবং সকাল থেকেই যারা সিপিআইএমের নেতৃত্ব রয়েছেন তারা বাঁশদ্রোণী থানায় আসেন। একদিকে যেমন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আছেন এবং অন্যদিকে মোহাম্মদ সেলিম, সিপিআইএমের যুব নেতা শতরূপ ঘোষ সহ একাধিক নেতৃত্ব তারা এখানে আসেন বাঁশদ্রোণী থানায় এবং বিক্ষোভ দেখান। এবং তাদের তরফ থেকে দাবি করা হয় তখন যে নিরাপদ সর্দার, অর্থাৎ সিপিআইএমের যিনি প্রাক্তন বিধায়ক, তাকে যদি নিঃশর্ত মুক্তির দাবিতে কিন্তু এই বিক্ষোভ দেখানো হয়। এবং যিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী, তিনি যেমনটা বলেন যে যদি মুক্তি না দেওয়া হয়, নিঃশর্ত মুক্তি না দেওয়া হয়, সেক্ষেত্রে আইনি লড়াই তারা সেই আইনি পথেই হাঁটবেন তারা, এমনই কিন্তু জানান বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবং বেশ খানিকক্ষণ আগেই কিন্তু থানা থেকে, অর্থাৎ বাঁশদ্রোণী থানা থেকে কিন্তু সিপিআইএমের যিনি প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার, তাকে কিন্তু বার করে নিয়ে যাওয়া হয় এবং তাকে গ্রেফতার করা হয়েছে বলেও জানা যায়।
এরপর সিপিআইএমের পক্ষ থেকে যেমনটা বলা হয় যে আইনি পথে তারা লড়াই করবেন এবং তাকে আদালতে পেশ করার পরেই কিন্তু সিপিআইএমের তরফে যে আইনি প্রক্রিয়া সমস্ত কিছু শুরু করা হবে, এমনটাই কিন্তু জানানো হয় সিপিআইএমের পক্ষ থেকে। ধন্যবাদ শুভ্রজিৎ। কথা বললাম আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তীর সঙ্গে। এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। বিরতির পর ফিরছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, সন্দেশখালী কাণ্ডে এখনো পর্যন্ত 18 জনকে গ্রেফতার করা হয়েছে। 6 জন মহিলা সহ মোট 18 জনকে গ্রেফতার করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে আজ বসিরহাট মহকুমা আদালত সেখানে ধৃতদের পেশ করা হয়েছে। আজও থমথমে সন্দেশখালী এবং এই ঘটনায় এখনো পর্যন্ত 18 জনকে গ্রেফতার করা হয়েছে, 6 জন মহিলা সহ, এবং এদেরকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। কথা বলবো, আরো বিস্তারিত জানবো। কার্যত অঘোষিত বন্ধের চেহারা রয়েছে সন্দেশখালী, সেই পরিস্থিতিও জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। আপনারা সন্দেশখালী ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। থমথমে পরিস্থিতি। এই ঘটনায় যতবার উত্তপ্ত হয়েছে সেই ছবি যেমন দেখিয়েছি আজ, গতকালের পর থেকে আজকেও কিন্তু থমথমে পরিস্থিতি সন্দেশখালীতে। ইতিমধ্যেই আমরা জানি তৃণমূলের উত্তম সর্দার, বিজেপির বিকাশ সিং, সিপিএম এর নিরাপদ সর্দারকে গ্রেফতার করা হয়েছে এবং সন্দেশখালী কাণ্ডে মোট 18 জন, 6 জন মহিলা সহ মোট 19 জন বলা যেতে পারে এখনো পর্যন্ত গ্রেফতার, এবং ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এই 18 জন ধৃত, এদেরকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। কথা বলবো, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কিছুক্ষণ আগেই যেমনটা আমরা জানাচ্ছিলাম যে গ্রেফতার করা হয়েছে নিরাপদ সর্দার, সিপিএম এর প্রাক্তন বিধায়ক, তাকে, এবং সব মিলিয়ে মোট 19 জন হলো এই ঘটনায় গ্রেফতার। আটক 18 জন এখনো পর্যন্ত আমরা জানি, গ্রেফতার 18 জন, তাদেরকে কিন্তু বসিরহাট মহকুমা আদালতে আজকে পেশ করা হয়। তারপর তোমার কাছে আর কি আপডেট রয়েছে? দেখো, ইতিমধ্যে 18 জনের মধ্যে এর আগে 12 জনকে কিন্তু বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছিল। তাদেরকে 3 দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। মোট আজকে নতুন করে উত্তম সর্দার এবং বিকাশ সিং সহ মোট 6 জনকে কিন্তু আদালতে পেশ করা হয়েছে। তাদের মূলত দাবি, যেটা তাদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে, বিশেষ করে তুমি জানো সন্দেশখালী গত কয়েকদিন ধরে যেভাবে উত্তপ্ত হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু বিকাশ সিংকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আজকে মিনাকা থানা থেকে যখন মেডিকেল করিয়ে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় এবং মদিগঞ্জ মহকুমা আদালতে তুললে এই নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন দেখা গেছে। যেহেতু আজকে রবিবার স্পেশাল কোর্ট হচ্ছে, সেখানে কিন্তু কোর্ট লকআপ থেকে যখন বিচারকের কাছে যায় শুধুমাত্র মেডিকেল রিপোর্ট জমা পড়েছিল, অন্যদিকে তাদের এফআইআর কাগজ জমা পড়েনি। ঠিক আজ 3:45 নাগাদ একটি এফআইআর কাগজ জমা পড়ে, তারপরে পুনরায় তারপর সেই বিচার ব্যবস্থা বা প্রক্রিয়া শুরু হয়। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ, বিশেষ করে বিকাশ সিংয়ের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে 307, 379 এবং 34, এই খুনের চেষ্টা এবং বেআইনি জমায়েত করা এবং একাধিক মামলা রয়েছে। তারপরে পাশাপাশি উত্তম সর্দারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে 332, 330 একাধিক ধারা রয়েছে। সেই ধারায় কিন্তু রীতিমতো তাদেরকে কোর্ট লকআপ থেকে বিচারকের কাছে নিয়ে যাওয়া হয়েছে। যেহেতু আজকে স্পেশাল কোর্ট, সেইটা নিয়ে কিছু একটু সময় লাগছে। আজকে তাদের পুলিশ হেফাজতে নেবে না একদিনের জন্য জেল হেফাজতে নিয়ে আবার আগামীকাল সোমবার তোলা হবে, এটা নিয়ে রীতিমতো দ্বন্দ্ব বেড়েছে আইনজীবীদের একটা অংশের মধ্যে এবং বিচারকের মধ্যে। তারা কথা বলার চেষ্টা করছে এবং ইতিমধ্যে এলাকায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে। কিছুক্ষণ আগেই বসিরহাট মহকুমা আদালতে আইনজীবীরা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন যে মেডিকেল রিপোর্ট জমা পড়লেও কিন্তু তার এফআইআর কাগজ জমা পড়েনি। তারপরে সেই এফআইআর কাগজ পুলিশের তরফ থেকে কিন্তু জমা পড়েছে। এই নিয়ে কিন্তু বিচার ব্যবস্থা শুরু হয়েছে। সন্দেশখালী সকালবেলায় যে চিত্রটা আমরা বারবার দেখানোর চেষ্টা করছিলাম, সকালে থমথমে থাকলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু জনজীবন স্বাভাবিক হচ্ছে। অর্থাৎ নদী একাধিক যে ফেরিঘাট রয়েছে, দামাকালী, তুষকালী, একাধিক ফেরিঘাটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। অন্য দিনের তুলনায় হয়তো দোকান খুললেও কম সংখ্যক খুললেও কিন্তু খুলছে এবং স্বাভাবিকের ছন্দে ফেরার চেষ্টা হচ্ছে সন্দেশখালী। আরো একটা বিষয় সঞ্জিত, তোমাকে একটু তোমার কাছে জানতে চাইবো, সন্দেশখালী অভিযানে যান আজকে মীনাক্ষী মুখার্জি
মুখোপাধ্যায় এবং সিপিএম এর পক্ষ থেকে আরো অনেকে প্রতিনিধিত্ব করেন এই দলে। মীনাক্ষী মুখোপাধ্যায় ছিলেন। পুলিশি বাধার সম্মুখীন হতে হয় তাদের, ফেরিঘাট থেকেই তাদের ফিরিয়ে দেওয়া হয়। বিজেপির পর সিপিএম, সন্দেশখালী অভিযানে কিন্তু বাধা পুলিশের। দেখে একেবারে চাই, তুমি জানো গতকালকে বিজেপি নেতৃত্ব যেমন সরবরিয়া ধামাকালির যে লস্কর পাড়ায় গিয়ে তারা ব্যারিকেডের মুখোমুখি ওই পুলিশের বাধার মুখে বলছিল, তার কারণ 144 ধারা, সেই 144 ধারা অমান্য করে যাতে না ঢুকতে পারে। আজকে রাজ্য ডিআইএফআই যে রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি যখন ঘুরপথে নেজাট দিয়ে সন্দেশখালী ঢোকার চেষ্টা করছিল, সেই সময় নেজাট ফেরিঘাটে তাদেরকে আটকে দেওয়া হয়। অর্থাৎ আটকে দেওয়া হয় সেখানে, যেহেতু তুমি জানো সন্দেশখালী যে বিস্তীর্ণ অঞ্চল এখন উপদ্রব, অর্থাৎ সেই অঞ্চলে গিয়ে নতুন করে যাতে উত্তেজনা তৈরি না করে তার জন্য 144 ধারা জারি করেছে। বন্ধ সন্দেশখালীর টোটাল বিধানসভাটা ইন্টারনেট বন্ধ করা রয়েছে। পুলিশের আইজি রয়েছেন সিস্টেম জাজুরিয়া, সিদ্ধিনাথ গুপ্তা, সুমিত কুমার, একাধিক দুধে অফিসাররা কিন্তু সন্দেশখালীর দায়িত্বে রয়েছে। তারা বিভিন্ন যেমন জলপথে এবং স্থলপথে তারা কিন্তু রীতিমতো তল্লাশি চালাচ্ছেন। সব মিলে গোটা প্রক্রিয়া নতুন করে যাতে অপ্রীতিকর ঘটনা না করে তার জন্য কঠোর ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যে সন্দেশখালী নিয়ে রাজ্যপাল কিন্তু পুলিশি ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো জোরদার করা হয়েছে। আপাতত সঞ্জিত, তোমাকে ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। এখন সময় আরো একটা বিরতি নেওয়ার। বিরতির পর ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, যেমনটা বলছিলাম, সন্দেশখালী কাণ্ডে 144 ধারা থমথমে সন্দেশখালীর পরিস্থিতি আজও, এবং সেই সঙ্গে জানিয়ে রাখি রাজ্যপালকে ডেডলাইন বেঁধে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আজই শেষ হচ্ছে সেই ডেডলাইন। আজ কি সন্দেশখালীতে আদৌ যাবেন সিভি আনন্দ বোস? প্রশ্ন সেটাই। প্রশাসনের রিপোর্ট তলব রাজ্যপালের। আরো বিস্তারিত জানবো, আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ টেলিফোন লাইনে রয়েছেন। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে? রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কি আদৌ যাবেন? আর কি কোনো সম্ভাবনা রয়েছে? কি পদক্ষেপ? দেখো, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন, সেই সময় কিন্তু অতিক্রান্ত হয়েছে। এখনো পর্যন্ত রাজ্যপাল সন্দেশখালী যাবেন কিনা তা পরিষ্কার নয়। তবে যেটুকু আমরা সূত্র মারফত জানতে পারছি, তার আজ সন্দেশখালী যাবার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ দেখো, বিরোধী দলের পক্ষ থেকে রাজ্যপালকে সময় বেঁধে দেওয়া হয়েছিল এবং সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাজ্যপাল যেখানে সময় বেঁধে দেন যে এই সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে, অন্য সেই দিক থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যপালকে সময় বেঁধে দিলেন বিরোধী দলনেতা এবং সেই সময়ও কিন্তু অতিক্রান্ত হয়েছে। রাজ্যপালের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, যেমন স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেছেন, তেমনি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গেও তার কথা হয়েছে। সেই জায়গাতে 144 ধারা যখন থেকে জারি হয়েছে তখন থেকে কিন্তু সন্দেশখালীর পরিস্থিতি নতুন করে আর উত্তপ্ত হয়নি। পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশের পদস্থ কর্তারা ঘটনাস্থলে রয়েছেন, রুটমার্চ হচ্ছে, পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। সেই জায়গাতে রাজ্যপালের পক্ষ থেকে রাজ্য সরকারের সঙ্গে একাধিকবার কথাবার্তা বলেছেন, তিনি বিবৃতি দিয়েছেন। সেই জায়গাতে রাজ্যপালের একদমই দেবজ্যোতি, আমরা জানি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, অর্থাৎ অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয় তার জন্য পুলিশি পদক্ষেপ নেওয়া হয়েছে, নিরাপত্তা জোরদার সন্দেশখালীতে। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। এখন সময় হয়ে গেছে আরো একটা ছোট্ট বিরতি নেওয়ার। বিরতির পর ফিরছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে সন্দেশখালী কাণ্ডের যে সমস্ত আপডেট রয়েছে, আজকে সারাদিনে যা যা আপডেট আপনাদের সামনে তুলে ধরছিলাম, এবার আরো আপডেট যা হলো সন্দেশখালী কাণ্ড নিয়ে, যেখানে যেখানে বিক্ষোভ হয়েছে সেই বিক্ষোভের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগ এবং নারী নিরাপত্তার দাবিতে আমরা জানি বিজেপির যে নারী মোর্চার যারা প্রতিনিধি রয়েছেন, যারা সদস্য রয়েছেন, তারা আমহার স্ট্রিট থানার সামনে বিক্ষোভ দেখান। পাশাপাশি আরো বিভিন্ন জায়গায় জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ কর্মসূচি ছিল, সেখানে বিক্ষোভ দেখিয়েছেন তারা মিছিল করেছেন। দেখাচ্ছি 4টি জায়গার ছবি, যেমনটা আপনাদের আমহার স্ট্রিটের কথা বলছিলাম, সেখানে থানা ঘেরাও কর্মসূচি ছিল বিজেপি মহিলা মোর্চার। সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগে আমহার স্ট্রিট থানা ঘেরাও কর্মসূচি, বিজেপি মহিলা মোর্চার আমহার স্ট্রিট থানা ঘেরাও কর্মসূচির পাশাপাশি আসানসোল, হাওড়া, মুর্শিদাবাদ সব জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, আজ সারাদিন কিন্তু বিক্ষোভের ছবিটাও কম নয়, একাধিক জায়গায় বিক্ষোভের ছবি উঠে এসেছে। একেবারে দেখো, যেভাবে সন্দেশখালীর ঘটনাতে নারী নির্যাতনের অভিযোগ উঠেছে এবং সেখানে স্বাভাবিকভাবেই
মহিলাদের নিরাপত্তার দাবিতে, বিশেষ করে সন্দেশখালীতে বিগত কয়েকদিন ধরে যেভাবে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে, বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে, 144 ধারা জারি সেখানে রয়েছে, স্বাভাবিকভাবেই কিন্তু নারী নির্যাতনের একটা অভিযোগ সামনে এসছে এবং সেইখানে দাঁড়িয়ে সেই নারী নির্যাতনের যারা মূল দোষী তাদের শাস্তি এবং সেই সঙ্গে নারী নিরাপত্তার দাবিতে আজ বিজেপির মহিলা মোর্চা বিভিন্ন জায়গায়, বলা যেতে পারে রাজ্যের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় তারা কিন্তু থানা ঘেরা এবং সেখানে অবস্থান কর্মসূচি নেয়। সেরকম আজ সকালে যেমন আমার স্ট্রিট থানার সামনে তারা বিক্ষোভ কর্মসূচি করেন। একই সঙ্গে শুধু আমার স্ট্রিট নয়, সেই সঙ্গে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে নর্থ ডিভিশনের বা নর্থ সুবারবান ডিভিশনের যে ডিসি অফিস সেখানে বিক্ষোভ প্রদর্শন, মুখ্যমন্ত্রী পুষ্পতুল দাহ, একই সঙ্গে আসানসোল, সেই সঙ্গে মুর্শিদাবাদ, হাওড়া, এই বিভিন্ন জায়গাতে কিন্তু বিভিন্ন সেসব জেলা যেসব থানাগুলো রয়েছে সেখানে একই সঙ্গে মিছিল এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু বিক্ষোভ কর্মসূচি পুষ্পতুল দাহ। এবং তাদের মূলত একটাই দাবি, তারা সন্দেশকালের ঘটনাকে হাতিয়ার করে তারা কিন্তু একটাই দাবি করছেন যে সেই এলাকার যারা মহিলারা রয়েছেন, বারবার যারা নারী নির্যাতনের অভিযোগ তুলেছেন, এই বিগত বেশ কয়েকদিন সংবাদ মাধ্যমের সামনে তারা বক্তব্য রাখতে গিয়ে যেভাবে নারী নির্যাতনের প্রসঙ্গ তুলেছেন তার থেকে পরিষ্কার যে সেখানে মহিলারা নির্যাতিত, এবং সেই অভিযোগ তুলেই কিন্তু বিজেপির আজকের এই কর্মসূচি ছিল। মূলত থানাগুলিকে তারা ঘেরাও করে কর্মসূচি যেরকম করেছেন এবং পুষ্পতুল দাহ করেছেন, তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং নারী নিরাপত্তার দাবি করেছেন। মনোবন্ধী ধন্যবাদ শুভঙ্কর। কথা বললাম আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে। এবার বীরভূমের খবরে চোখ রাখবো, যেখানে নানুরে আবারও উত্তাল পরিস্থিতি। জানা যাচ্ছে যে মিটছে না কেষ্ট কাজল শেখ অনুগামী তাদের দ্বন্দ্ব। শনিবার বোলপুরের রেল ময়দানে অনুব্রত মণ্ডলের মঙ্গল কামনায় হোম যজ্ঞের আয়োজন করা হয়। তার শুভাকাঙ্ক্ষীরা এই হোম যজ্ঞের আয়োজন করেন এবং সেই অনুষ্ঠানে নানুর থেকে কেষ্ট মণ্ডলের অনুগামীরা যান। আর এরপরেই অভিযোগ ওঠে নানুরের বায়তারা গ্রামে একটি পরিবারের ওপর চড়া হয় কাজল শেখের অনুগামীরা। আরো সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, কি জানা যাচ্ছে, ঠিক কি অভিযোগ, কি ঘটেছে? দেখো, একেবারেই তাই মধুবন্তী। তুমি জানো যে গরু পাচার কাণ্ডে প্রায় 2 বছর হয়ে গেল বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তিনি এখনো পর্যন্ত তিহার জেলে দিল্লিতে কিন্তু সে বন্দী রয়েছে। কিন্তু এমতো অবস্থায় তুমি জানো যে গত ত্রিস্তর যে গ্রাম পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজল শেখকে কিন্তু সামনে নিয়ে এসেছেন। তুমি জানো যে তাকে জেলা পরিষদের টিকিট দিয়েছে, পরবর্তীকালে তাকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি করেছে। পরবর্তী পর্যায়ে আবার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কাজলকে কিন্তু সদ্য জেলা তৃণমূলের যে কোর কমিটি, সেই কোর কমিটি থেকে কাজলকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। এবং সেখানে কারা রয়েছে, সেখানে যে 5 জন রয়েছেন তাদের মধ্যে অধিকাংশই বিধায়করা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন এবং 5 জন কিন্তু কোর কমিটিতে রয়েছেন। এই কোর কমিটিতে কিন্তু কাজল শেখ বাদ পেয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই কোর কমিটি কিন্তু অনুব্রত মণ্ডলের কিন্তু ঘনিষ্ঠ হিসেবেই কিন্তু পরিচিত। এবং দেখো, তুমি জানো যে বীরভূমের মাটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি কান পাতা যায় তাহলে কিন্তু দিনের আলোর মতো কিন্তু পরিষ্কার যে কাজলের সাথে কেষ্টর যে দ্বন্দ্ব দুই গোষ্ঠীর, সেটা এখনো পর্যন্ত কিন্তু অব্যাহত রয়েছে। দেখো, অবশ্যই গতকালকে যে ঘটনাটা দেখলাম গভীর রাত্রে, তুমি জানো যে বিশেষ করে বোলপুরে অনুব্রত মণ্ডলের মঙ্গল কামনায় হোমযজ্ঞ হয়েছিল বোলপুর রেল ময়দানে। এবং সেখানেই যেটা অভিযোগ অনুব্রত মণ্ডলের গোষ্ঠীর লোকজনদের, যে নানুর থেকে বেশ কিছু লোকজন সেই হোমযজ্ঞতে কিন্তু যোগদান করেছিল। খুব স্বাভাবিকভাবেই গতকাল রাত্রে বীরভূমের নানুর থানার অন্তর্গত বাইতারা যে গ্রাম, সেখানেই অনুব্রত মণ্ডলের যারা গোষ্ঠীর লোকজন তাদের বাড়িতে নাকি চড়াও হয়েছিল কাজল শেখের লোকজনরা, এমনটাই অভিযোগ। তারপর তাদেরকে মারধর করে, প্রাণ ভয়ে বাড়ির যারা পুরুষ তারা কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে যায়, গ্রামের মাঠে গিয়ে তারা আশ্রয় নেয় এবং মহিলাদেরকে মারধর করেছে, বাড়িঘর ভাঙচুর করেছে, এমনটাই কিন্তু কাজল শেখের লোকজনদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ সামনে এসছে। পরবর্তী পর্যায়ে যে ছবি উঠে আসছে, ঘটনাস্থলে পুলিশ যায়, নানুর থানার বিশাল পুলিশ বাহিনী যায়, যে সমস্ত মহিলা পুরুষরা আক্রান্ত হয়েছিল তাদেরকে নানুর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে তাদেরকে ট্রিটমেন্ট করানো হচ্ছে। কিন্তু দেখো, বিষয়টা হচ্ছে 1 সপ্তাহের ব্যবধানে পরপর নানুরে কিন্তু অশান্ত হয়েছে নানুর। কি হচ্ছে, অনুব্রত মণ্ডলের অনুগামীদের অভিযোগ যে তাদের লোকজনদেরকে কিন্তু বারবার করে মারধর করা হচ্ছে, কাজল শেখের লোকজনরা মারধর করছে। এই যে অভিযোগ, কাজল শেখ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, যার বিরুদ্ধে মূলত তাদের অনুগামীদের বিরুদ্ধে কিন্তু উঠে আসছে, তাদের সঙ্গে অবশ্য আমরা কথা বলেছিলাম। তারা যেটা বলছেন যে সম্পূর্ণ যে অভিযোগ সামনে আনা হচ্ছে কেষ্ট গোষ্ঠীর পক্ষ থেকে, এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন অভিযোগ। শুধুমাত্র
জেলা পরিষদের সভাধিপতি কাজলকে হ্যাঁ, মানে মনোজ। তাকে একটা রাজ্য নেতৃত্বের কাছে অবশ্যই তাকে নিচু করে দেখানো হচ্ছে, তার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে, তার বিরুদ্ধে তাকে একটা মানে বাজে জায়গায় একটা ফেলার একদমই চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ এমনটাই কিন্তু যথেষ্ট কাজল উত্তপ্ত ছেলের হয়ে অভিযোগ। ওঠে পরিস্থিতি। আপাতত ধন্যবাদ মনা, তোমাকে কথা বললাম আমাদের প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে। সময় হয়ে গেছে আরো একটা বিরতি নেওয়ার, বিরতির পর ফিরছি খবর নিয়ে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। রাজ্যসভা ভোটে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। জানিয়ে রাখি, প্রার্থী নাদিমুল হক এবং অন্য 3 জন প্রার্থী হলেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব, মতুয়া মহাসংঘের সংঘাধিপতি প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর এবং সাংবাদিক সাগরিকা ঘোষ। আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, এই যে প্রার্থী তালিকা ঘোষিত হলো তৃণমূলের পক্ষ থেকে, আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা উল্লেখযোগ্য, যেটা তাৎপর্যপূর্ণ, তা হলো মহিলাদের কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা তো ইতিমধ্যেই তোমার মুখ থেকে 4 জন যে প্রার্থী ঘোষিত হয়েছে তাদের নাম জানতে পেরেছি। যারা ছিলেন এবারে যাদের নাম বাদ গেল তারা হলেন কংগ্রেস নেতা, কিন্তু তৃণমূলের সমর্থনে এবং কংগ্রেসেরও সমর্থনে রাজ্যসভায় গিয়েছিলেন অভিষেক মনু সিংভি, বেশ নামজাদা সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি আর থাকলেন না তৃণমূলের এই তালিকায়। শোনা যাচ্ছে তিনি কংগ্রেসের টিকিটে কোনো রাজ্য থেকে নির্বাচিত হবেন, এরকম কথা শোনা যাচ্ছে। সাংসদ ছিলেন রাজ্যসভার আবির বিশ্বাস, শান্তনু সেন কলকাতা পুরসভারও কাউন্সিলর, ইনি পেশায় চিকিৎসক শান্তনু সেন, এবং শুভাশিস চক্রবর্তী, ইনি পুরনো কর্মী তৃণমূল কংগ্রেসের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে আছেন, 4-5 দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন শুভাশিস চক্রবর্তী, তিনি পেশায় আইনজীবী। এরা ছিলেন, এরা আর থাকলেন না। নতুন যারা হচ্ছেন তার মধ্যে সবথেকে বড় চমক হচ্ছে সাগরিকা ঘোষ। সাগরিকা ঘোষ কখনো তৃণমূল কংগ্রেস করেননি, অন্তত আমরা জানি না, এবং তিনি কখনো কোনো রাজনীতিও করেছেন বলে আমাদের কাছে কোনো খবর নেই। তিনি যেটা করেছেন দশকের পর দশক ধরে, সেটা হচ্ছে সাংবাদিকতা। তিনি বড় বড় হাউসে কাজ করেছেন, আমি হাউসগুলোর নাম বলছি না, কিন্তু তার মধ্যে একটি আন্তর্জাতিকভাবে খ্যাত চ্যানেলে তিনি একটা খুব জনপ্রিয় অ্যাঙ্কারের কাজ করেছেন কয়েক বছর, এবং সেখানে নানা ধরনের খুব আকর্ষণীয় টক শো হতো। এরকম একটা টক শোতে মমতা বন্দ্যোপাধ্যায়ও গিয়েছিলেন, এবং তখন সেখানে একটি অপ্রীতিকর পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় সেই টক শো ছেড়ে চলে এসেছিলেন। এটা 21 মে 2012 ঘটনা। কিন্তু সেই টক শো তিনি করেন, তিনি কখনো রাজনীতি করেননি। কিন্তু আরেকজন প্রখ্যাত সাংবাদিক রাজদীপ সরদেশাইয়ের স্ত্রী এবং নিজে স্বনামধন্য সাংবাদিক সাগরিকা ঘোষ, তার আরেকটি পরিবারগত পরিচয় হচ্ছে তার শ্বশুর, অর্থাৎ রাজদীপ সরদেশাইয়ের বাবা ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার দিলীপ সরদেশাই। দিলীপ সরদেশাইয়ের স্টাইলিশ ব্যাটিং একটু বয়স হয়েছে যাদের, তাদের মনে থাকবে। এহেন সাগরিকা ঘোষ তিনি প্রার্থী হয়েছেন। আপনারা জানেন নাদিমুল হক তিনি আগেও ছিলেন, তিনিও সাংবাদিক, তিনি প্রার্থী হয়েছেন। মমতা বালা ঠাকুর 14 থেকে 19 এই 5 বছর লোকসভার সাংসদ ছিলেন, পরে 19 সালে তিনি পরাজিত হন। তারপর থেকেও টানা তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গেই থেকেছেন। এবারে মমতা বালা ঠাকুরকে রাজ্যসভায় পাঠিয়ে তার এই দীর্ঘদিনের সঙ্গে থাকাকে সম্মান জানানো হলো বলেই মনে করছে অভিজ্ঞ মহল। তাছাড়া মতুয়াদের মধ্যে তার প্রভাবও অবিসংবাদিত মমতা বালা ঠাকুর। এবং সুস্মিতা দেব মূলত আসাম এবং উত্তর পূর্বের নেত্রী। তাঁর পিতা প্রখ্যাত কংগ্রেস নেতা সন্তোষ মোহন দেব। সুস্মিতা দেবও 14 থেকে 19 লোকসভার সাংসদ ছিলেন কংগ্রেসের টিকিটে। 19 সালে তিনি পরাজিত হন, 21 সালে তৃণমূল কংগ্রেসে আসেন, 21 সালেই তাকে রাজ্যসভায় পাঠিয়েছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু তারপরে তিনি পদত্যাগ করেছিলেন। এবারে আবার তাকে প্রার্থী করলো তৃণমূল কংগ্রেস। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।
রাজ্যসভা ভোটে প্রার্থী তালিকা ঘোষণা, তৃণমূলের প্রার্থী তালিকা আপনাদের সামনে তুলে ধরলাম। এখন সময় হয়ে গেছে বিরতি নেবার, বিরতির পর ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, বিধানসভায় শক্তি পরীক্ষার প্রাক্কালে দলীয় বিধায়কদের হুইপ জারি করলো মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল জেডিইউ। বিরোধী শিবিরেও নিজেদের বিধায়কদের আগলে রাখতে একেবারে তৎপরতা তুঙ্গে রয়েছে, আর জেডিইউ তার বিধায়কদের একত্রে রাখা হয়েছে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বাসভবনে। নিজের বিধায়কদের তেলেঙ্গানায় উড়িয়ে নিয়ে গিয়েছে কংগ্রেস। সব মিলিয়ে ঠিক কি হতে চলেছে জানবো, আরো বিস্তারিতভাবে জানাবেন নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। তাহলে জয়ন্তদা, কি হতে পারে আগামীকাল? না, এখন ব্যাপারটা হচ্ছে যে 100 সব মিলিয়ে হচ্ছে 128টা এনডিএর হাতে বিধায়ক রয়েছে। এখন এনডিএর হাতে 128টা বিধায়ক মানে 243, যেখানে বিধানসভার সমস্ত সদস্য সংখ্যা, সেখানে 128 মানে 122 হচ্ছে ম্যাজিক সংখ্যা। এই 122 যে ম্যাজিক সংখ্যা, তার থেকে মাত্র 6টা বিধায়ক বেশি। খুব স্বাভাবিক কারণেই একটা স্নায়ুর চাপ তো রয়েইছে নীতিশ কুমারের পক্ষেও। আর উল্টো দিক থেকে আরজেডিও ভাবছে যদি এর মাঝখান থেকে কেউ ভেঙে বেরিয়ে চলে আসে, এনডিএ বিরোধী যদি কেউ বেরিয়ে চলে আসে, সে কারণে আরজেডি যথেষ্ট সজাগ রয়েছে। তবে পাশাপাশি আরজেডিকে এটাও করতে হচ্ছে নিজের দলটাকেও যাতে অটুট থাকে, যাতে কোনোভাবেই এই ঘোড়া কেনা বেচার মতন করে যে বিধায়ক কেনা বেচা হয়, যেটা করে থাকে বিজেপি যে কাজে সিদ্ধহস্ত আমরা দেখেছি। তো সেই আশঙ্কা থেকে তারা তাদের বিধায়কদেরকে, তেজস্বী যাদব তার নিজের বাসভবনে তার বিধায়কদের আটকে রেখেছেন। এবং মজার ব্যাপার হচ্ছে যে এখানে সবথেকে বেশি সংখ্যক যে বিধায়ক যে দলের হাতে রয়েছে সেটা হচ্ছে আরজেডি। অথচ এই আরজেডির পক্ষে এখানে মানে শক্তি পরীক্ষায় তাদের যে লড়াই, তাদের সমস্তটাই এক জায়গায় থাকতে পারে, কিন্তু প্রতি মুহূর্তে যেটা আশঙ্কা করা হচ্ছে যে কোনো না কোনোভাবে নতুন কোনো ফন্দি ফিকির করে বিজেপি এই আরজেডির মধ্যে ভাঙন ধরাতে পারে, এরকম আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একদমই ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরীর সঙ্গে। চোখ রাখবো পরের খবরে। 2023-এর জুন মাসের করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পর থেকেই বদলে গেছে কাকদ্বীপের মধুসূদনপুরের দুটি পরিবারের জীবনযাত্রা। সংসারের রোজগেরে 2 সদস্য নিখোঁজ, আর নেই সরকারি সাহায্য। ভিক্ষাবৃত্তি করে দিন কাটছে দুটি পরিবারের। 2023-এর জুন মাসে রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করতে করমণ্ডল এক্সপ্রেসে চেপে বসেছিলেন মধুসূদনপুর পঞ্চায়েতের বাসিন্দা সাজ্জাদ শেখ ও জামাল উদ্দিন শেখ। চেন্নাইয়ে রাজমিস্ত্রির সঙ্গে কাজ করতে যাচ্ছিলেন তারা। ট্রেন দুর্ঘটনায় পড়ার পর থেকে এখনো পর্যন্ত সাজ্জাদ ও জামাল উদ্দিনের খোঁজ পায়নি তাদের পরিবার। দুটি সংসারেই সাজ্জাদ ও জামাল উদ্দিন ছিলেন একমাত্র রোজগেরে। দুর্ঘটনার পর তাদের দেহ খুঁজে পায়নি তাদের পরিবার। দেহের হদিশ না মেলায় জোটেনি সরকারি সাহায্যও। এখন চাই আমার বাচ্চাদের নিয়ে কিভাবে দিন যাবে, কিভাবে ওদের খেয়ে মানুষ করবো, কিভাবে ওদের লেখাপড়া শেখাবো, আমি এইটাই চাই সরকারের কাছে। আর বেশি কিছু চাইব না। পাড়া করে উনি ভিক করে খায়, ভিক্ষে করে খাচ্ছে চলবে? হ্যাঁ, ভিক করে উনি খাচ্ছে। এখন সরকার থেকে না কোনো সুযোগ। কোথায় কাজে যাচ্ছিল উনি? উনি চেন্নাই যাচ্ছিল, করমণ্ডল এক্সপ্রেস। নিখোঁজের পরিবারের দাবি 10 মাস কেটে গেলেও সরকারের তরফে কোনো যোগাযোগ করা হয়নি তাদের সঙ্গে। এখনো পর্যন্ত কোনো নিখোঁজ পড়াশোনা বা কোনো কেউ এসে কোনো তথ্য দেয়নি, এখনো পর্যন্ত খোঁজাখুঁজি করেনি। আমরা চেষ্টা করতেছি খোঁজার জন্য, এখনো পর্যন্ত বাড়িতে আসেনি। যে প্রশাসন থেকে কিছু সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা। পরিবারের 2 প্রধান রোজগেরে নিখোঁজের পর দিশেহারা হয়ে পড়েছে সাজ্জাদ ও জামাল উদ্দিনের পরিবার। চেয়ে চিনতে দিন কাটাচ্ছেন তারা। স্বজন ফিরে আসার আশা ছেড়েই দিয়েছেন তারা। কবে মেলে সরকারি সাহায্য, সেই আশাতে দিন গুনছেন অসহায় পরিবারের সদস্যরা। কাকদ্বীপ থেকে মানুষ প্রধানের রিপোর্ট, কলকাতা টিভি। 4টের চারদিক আজকের মতো এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।